ভাই, বিমানবন্দর নিয়ে কিছু বলেন, এই যে প্রবাসীদের নিয়ে কিছু বলেন। সেই তাদেরকে উদ্দেশ্য করে একটা জিনিস বলতে চাই, বাংলাদেশ বিমান তারা বোয়িং থেকে 14টা বিমান কিনছে এবং এয়ারবাস থেকে তারা আরো 10টি কিনছে। এই যে তারা হঠাৎ করে এই যে 24টা প্লেন কিনতে যাওয়ার ব্যাপারটা, বাংলাদেশের মতো একটা অর্থনৈতিক দেশে সেখানে বিশাল একটা ব্যয়। কিন্তু এই যে প্রবাসীদের নানান হয়রানি, প্রবাসীদের যে দেশের সুবিধা সেগুলো তারা পাচ্ছে না, তারা বিমান কিনছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে বাংলাদেশের রাষ্ট্রের মতো হঠাৎ করে শুধু যাত্রীর জন্য 14টা বিমান কিনতে যাওয়া, যুদ্ধ বিমান নয়? ধন্যবাদ। এটা তো আমার খুবই আহ, আমার আমার বিষয়। আমি যে এই লাইনে ব্যবসা করি বা করছি, আপনি যে বললেন 14টা বোয়িং বাংলাদেশ বিমান অলরেডি চুক্তি করছে, অর্ডার করছে, এটা ইন্টারিম গভর্নমেন্ট থেকেই কথাবার্তা চলছিল। আবার সম্প্রতি পরের সপ্তাহে এয়ারবাস আরো 10টা বিমান অফার করছে। আপনি জানেন পৃথিবীর দুইটাই বড় কোম্পানি, যুক্তরাষ্ট্র ভিত্তিক বোয়িং এবং ইউরোপ ভিত্তিক এয়ারবাস। বেসিকলি হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সের টুলুজে। তো যেহেতু আমি এই ইন্ডাস্ট্রির মানুষ, আমি আপনাকে বলতে পারি যে 14টা এবং 10টা 24টা বিমান ছোট বড় মিলে বোয়িং মনে হয় 787 ড্রিম লাইনার খুব সম্ভবত 10টা, আর 4টা হচ্ছে 737-800 ম্যাক্স, যেটা সিঙ্গেল আইল ছোট বিমান, ওগুলো হোয়াইট বডি। আর এয়ারবাস যেগুলো করছে সেগুলো হচ্ছে এয়ারবাস 350-900, খুব সম্ভবত 6টা, আর 4টা মনে হয় এয়ারবাস 321, মেবি 4টা বা 6টা এর মিলে। আপনি তো 24টার কথা বললেন, আমি বলবো 100টা বা তারও বেশি বিমান বাংলাদেশের দরকার। কথা হচ্ছে আপনি সেগুলা ব্যবহার করতে পারবেন কিনা, আপনি সেগুলা ব্যবহার করার মতো উপযুক্ত এয়ারপোর্ট আপনার আছে কিনা, আপনি আমাদের প্রবাসী ভাইরা যখন দেশে ফিরে তাদেরকে প্রপারলি ট্রিট করতে পারতেছেন কিনা, অনেক কথা জড়িত। এখন আপনি আসেন আমাদের এয়ারপোর্টের কথায়, প্রথমত বিমানের কথায় আমি একটু পরে আরো একটু এলাবোরেট করব। ধরেন ঢাকা বিমানবন্দর টার্মিনাল 3, যেটাতে প্লাস মাইনাস 1 কোটি মানুষ বছরে আসা যাওয়া করার ক্ষমতা সম্পন্ন বলে বলা হচ্ছে। মোটামুটি আধুনিক বিমানবন্দর বলা যায়। আমাদের পুরনো টার্মিনাল যেটা আছে সেখানে টার্মিনাল 1, টার্মিনাল 2 বলে, বেসিকলি একটাই টার্মিনাল ওটা। ওখানে যদি আপনি বলেন সেখানে 80 লক্ষ 90 লক্ষ মানুষ অলরেডি বছরে আসা যাওয়া করতেছে, বা 1 কোটিও হয়ে যাচ্ছে। এবং বর্তমান টার্মিনাল যেটা আপনি দেখেন আমাদের কি রকম, আমাদের আমলাতান্ত্রিক জটিলতা বা আমরা কত পিছিয়ে আছি। প্রায় 40,000 কোটি টাকা দিয়ে টার্মিনাল 2 করা হয়ে গেছে অলমোস্ট 2 ইয়ার্স। শুধুমাত্র জাপানের সাথে নেগোসিয়েশনের কারণে 2 বছর আমরা টার্মিনালটা চালু করতে পারি নাই। এই যে সিভিল এভিয়েশনে বসে আছে এয়ারফোর্সের কতগুলো অফিসার, এখন এগুলো বললে তো অনেকে আমার বন্ধু বান্ধবরাও খেপে যাবে। দে আর অল কারাপ্ট and they are all inefficient. এক সিভিল এভিয়েশন নাম হয়েছে কেন আপনি আমাকে বলেন? সিভিল এভিয়েশনে মিলিটারি কেন থাকবে? হ্যাঁ, অবসরপ্রাপ্ত হইলে তারা, ট্রেন হলে তারা আসুক। এয়ারফোর্সের একটা ডাম্পিং স্টেশন হচ্ছে সিভিল এভিয়েশন। এই যে 2 বছর আমার টার্মিনাল 3 চালু না করার পিছনে জাপানের সাথে, জাইকার সাথে যে নেগোসিয়েশন করতে পারলো না, এটা হচ্ছে 1 নম্বর ইনএফিসিয়েন্সি এবং কারাপশন এখানে জড়িত। হাসিনার আমলে হয় নাই বুঝলাম, ইন্টারিম আমলে 1.5 বছরেও করতে পারেনি। আমি মনে করি তারেক রহমানের সরকার বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রির উপর একটা ব্যাপক, এই যে উনি বলেন আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের মধ্যে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি একটা আমাদের বিরাট অবদান রাখতে পারে আমাদের জিডিপিতে। আপনি দেখেন এই যে বিমানবন্দরের কথা বললাম, এই টার্মিনাল 3 সর্বোচ্চ 2 থেকে 3 বছর পরে এক্সস্ট হয়ে যাবে, মানে এই বিমানবন্দর আর কুলাবে না। কেন কুলাবে না? বাংলাদেশের মানুষ হচ্ছে 20 কোটি প্রায়। আপনি ইন্ডিয়ার কথা বাদ দেন, সিঙ্গাপুর মালয়েশিয়ার কথা বাদ দেন, আপনি ভিয়েতনামের কথা ধরেন।
ভিয়েতনামে আমি দুইটা এয়ারলাইন্সের কথা বলি আপনাকে। ভিয়েতনাম এয়ারলাইন্স, যেটা সরকারি এয়ারলাইন্স আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মতো, তাদের মোর দেন 125 এয়ারক্রাফট বর্তমানে অপারেশনাল, আরো 100 আপনার অর্ডার করছে। খেয়াল করেন, ভিয়েতনাম এয়ারলাইন্স। আবার ওদের একটা প্রাইভেট এয়ারলাইন্স আছে ভিয়েত জেট, তাদেরও 100-র কাছাকাছি প্লেন অপারেশনাল বর্তমানে। আপনি বিশ্বাস করবেন 369টা প্লেন অর্ডার করছে। ভিয়েতনামের জনসংখ্যা হচ্ছে 10 কোটি। আচ্ছা, তারা আগামী 20 বছরের প্ল্যান করে এগুলো করছে। তাদের হোচিমিন সিটি, তাদের যেটা বড় শহর, যেটা আগে সাইগন ছিল, তারপর হচ্ছে আপনার আরেকটা বড় শহর হচ্ছে তাদের সেকেন্ড সিটিটা কি, হোচিমিন সিটি, যাই হোক নাম ভুলে গেছি, ওদের সেকেন্ড সিটি। সিটিটাতে 5 কোটি প্যাসেঞ্জার উঠানামা করে। দ্বিতীয় শহরটাতে 3.5 কোটি মানুষ উঠানামা করে। খেয়াল করেন, ওটা কিন্তু কোনো হাব না। দুবাই যেরকম হাব, সিঙ্গাপুর যেরকম হাব, কাতার যেরকম হাব, 10 লাখ মানুষের কাতারে 5 কোটি 6 কোটি প্যাসেঞ্জার যায়, সেটা হাব, কারণ তারা ট্রানজিট করে প্যাসেঞ্জার সারা দুনিয়ার। কিন্তু ভিয়েতনাম কিন্তু তার নিজের প্যাসেঞ্জারকে টানে। আপনি বলতে পারেন জিডিপি যত বাড়ে তত প্যাসেঞ্জার ফ্লাই বেশি করে। পয়সা থাকলে তো আপনি ফ্লাই করবেন, পয়সা না থাকলে তো ফ্লাই করবেন না। কিন্তু আমার দেশের মানুষ প্রতি বছর 6% হারে, এস পার আয়াটা অ্যান্ড আইকাও, প্রতি বছর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের দেশের মানুষ 6% হারে বাড়তেছে। বাংলাদেশে বলতে পারেন একটা এয়ারপোর্টই আছে, সেটা হচ্ছে ঢাকা, তাও কনজেস্টেড। এই যে এয়ারপোর্ট করছে, চালু করতে লাগতেছে 2 বছর, মানে একদম 100% রেডি থাকার পরে, শুধুমাত্র অপারেশনাল নেগোসিয়েশন ঠিক হয় নাই বলে, ভাইরাস আগামী 2 থেকে 3 বছর পরে এটা এক্সস্টেড হয়ে যাবে, মানে এটা আর কুলাবে না। তার মানে আমাকে কি করতে হবে? আমাকে 10, 20, 25 বছরের প্ল্যান করতে হবে। আপনি এই যে বগুড়াতে এখন এয়ারপোর্ট করতেছে শুনতেছি, তো বগুড়া ঢাকা থেকে বেশি দূরে না। আমি মনে করি বগুড়ার যে এয়ারপোর্ট, সেটা সেকেন্ড ঢাকা এয়ারপোর্ট হতে পারে। আপনি দিল্লিতে 2টা বড় এয়ারপোর্ট, মুম্বাইতে 2টা বড় এয়ারপোর্ট, ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, লন্ডনে তো 5টা এয়ারপোর্ট, নিউ ইয়র্কে 3-4টা এয়ারপোর্ট। কেন করে? কারণ একটা এয়ারপোর্ট কনজেস্টেড হয়ে যায়। তাইলে আমি মনে করি ঢাকায়, বগুড়ায় বা আরো একটা এয়ারপোর্ট করতে পারে। চট্টগ্রাম, যেখানে 75 লাখ মানুষ, আপনি যদি এয়ারপোর্টে যান মনে করবেন যে এটা এটা কি বলবো, মানে একটা মফস্বলের একটা হেলিপ্যাড। 2টা বোর্ডিং ব্রিজ আছে, মানে কোনো পরিবর্তন নাই গত 30 বছরে। ঢাকায় যদি 2 কোটি 3 কোটি প্যাসেঞ্জারের উঠানামার ব্যবস্থা থাকে, চট্টগ্রামে তো 1-1.5 কোটি থাকবে। কোনো ব্যবস্থা নাই, সব ঢাকা কেন্দ্রিক। সিলেট ওসমানী বিমানবন্দর, কেন সেটাকে উন্নত করা হবে না? চট্টগ্রাম বিমানবন্দরে আমার জানা মতে, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, সাউদিয়া, এমিরেটস এবং কাতার কয়েকবার নামার ঘোষণা করছে, কিন্তু এয়ারপোর্টে নেমে একটা হোটেল নেই। একটা আন্তর্জাতিক এয়ারপোর্টের ভিতরেই হোটেল থাকতে হয়, কিন্তু 5-7-10 কিলোমিটারের মধ্যে কোনো আন্তর্জাতিক মানের বাদ দেন 2 স্টার 3 স্টার হোটেলও নাই, এবং কোনো ফ্যাসিলিটি নেই। একটু সংক্ষেপ করে যদি বলতেন, আমার আপনার কাছে আরো প্রশ্ন রয়েছে আমার কাছে। এটা এই জন্য বলতেছি আপনাকে, এই যে এয়ারবাসের 10টা এবং বোয়িং এর 14টা প্লেনের সাথে আমি আপনাকে বিমান মাস্টার প্ল্যান করুক, সিভিল এভিয়েশন মিনিস্ট্রি মাস্টার প্ল্যান করুক, সেটা এয়ারপোর্ট, লজিস্টিক, এমআরও, পাইলট, মেকানিক্স, ইঞ্জিনিয়ার, হ্যাঙ্গার, এবং এয়ারপোর্টগুলোকে বাংলাদেশের আরো, মনে করেন সৈয়দপুর এয়ারপোর্ট, আমি মনে করি ইন্টারন্যাশনাল করা উচিত। এই যে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার কোনো দরকার নেই, চট্টগ্রামেই চলেন। আপনি কক্সবাজার দিয়ে কি কক্সবাজার ডোমেস্টিকের জন্য খুবই ভালো করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সৈয়দপুরকে করা উচিত, কারণ নেপালের দরকার, ভুটানের দরকার এই এয়ারপোর্ট। তো আমি মনে করি, আপনি যেহেতু সংক্ষেপ করতে বলছেন, আমি সংক্ষেপে এটা বলবো, বাংলাদেশে 1 থেকে 200 প্লেনের দরকার আগামী। এটা আমার কথা না, এটা হচ্ছে এয়ারবাসের মার্কেটিং যে ফোরকাস্ট, ওই ফোরকাস্টে বাংলাদেশে 120টা প্যাসেঞ্জার প্লেনের দরকার বলা হয়েছে আজ থেকে আরো 10 বছর আগে। তো সেখানে বিমান ছাড়া অন্য কেউ নতুন প্লেন অর্ডারও করে না। আরো 2-3টা এয়ারলাইন্স আছে, প্রাইভেট এয়ারলাইন্স গুলো তো ধুকে ধুকে মরতেছে। আমি তারেক রহমানের সরকারকে বলবো যে বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে
একটা মাস্টার প্ল্যান করা দরকার। বাংলাদেশের অমিত সম্ভাবনাময় একটা সেক্টর হচ্ছে এভিয়েশন, সেখানে সংক্ষেপে আলোচনা করা যাবে না। আমি বিমানকে বলবো এবং অন্যান্য বিশেষ করে প্রধানমন্ত্রীকে বলবো, বাকিগুলোকে বলে কোনো লাভ নাই। প্লিজ ডিজাইন এ মাস্টার প্ল্যান ফর এভিয়েশন ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। ধন্যবাদ।